কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। গত দুপর্ব ধরে আপনারা শুনছিলেন স্বপন কুমার রচিত একটি গোয়েন্দা উপন্যাস। আজ পাঠ করছি তার তৃতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। উপন্যাসটির নাম হল অদৃশ্য সংকেত। 7। অমল আর বিনয় বাইরের হলঘরে বসে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছিল। এমন সময় দীপক গিয়ে সেখানে উপস্থিত হল। ভজহরিবাবু এসেছিলেন তার সঙ্গে। দীপক অমলের দিকে চেয়ে বলল, অমলবাবু, আপনার সঙ্গে গোটা কয়েক প্রাইভেট কথা আছে, কোথায় গেলে কথাগুলো বলবার সুবিধা হবে? অমল বলল, ও পাশের ঘরে চলুন। বেশ। ভজহরিবাবু, আপনি এদিকে বিনয়বাবুর সঙ্গে কথাবার্তা বলুন। ভজহরিবাবুর কিন্তু একা থাকতে ভালো লাগছিল না। তিনি বললেন, আমিও আপনার সঙ্গে গেলে অসুবিধা হবে কি? দীপক বলল, নিশ্চয়ই। বিনয়বাবুর সঙ্গে আপনার কিছু না গোটা কয়েক কথা আছে বলছিলেন, সেটা এখনই সেরে ফেলুন না। দীপকের ইঙ্গিত চেনে ভজহরিবাবু বললেন, হ্যাঁ, বিনয়বাবুর সঙ্গে কথাগুলো সেরে ফেলি। আপনি ততক্ষণে ওকে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করবেন বললেন, সেগুলো শেষ করুন। দীপক উঠে পাশের ঘরে চলে গেল অমলকে সঙ্গে নিয়ে। অমল বলল, আপনি যে আবার হঠাৎ ফিরে এলেন মিস্টার চ্যাটার্জি? দীপক বলল, একটা নতুন জিনিস হঠাৎ আবিষ্কার করে ফেললাম কি না তাই। অমল বলল, কি আবার আবিষ্কার করলেন আপনি? মনোরমা দেবীর মৃত্যুর কারণ তার পিঠে যে আঘাত দেখা গেছে সেটা নয়, খাবারের সঙ্গে ইতিপূর্বে বিষ মিশিয়ে তার মৃত্যুকে আসন্ন করে তোলা হয়েছিল। আপনি কি করে জানলেন তা? পোস্টমর্টেম রিপোর্ট থেকে। আশ্চর্য তো। আশ্চর্য তো বটেই, আরও গোটা কয়েক আশ্চর্য খবর দিতে চাই আপনাকে অমরবাবু। বলুন। প্রথম কথা, আপনার কাকিমা মায়াদেবী নিজ মুখে স্বীকার করেছেন যে তিনি নাকি মনোরমা দেবীকে খুন করেছেন। সে কি? হ্যাঁ, এর মধ্যে এতটুকু অতিরঞ্জিত কিছু নেই। কিন্তু তিনি কেন ওইভাবে খুন করতে যাবেন? কি তার স্বার্থ? সে কথার উত্তর তিনি দেননি। আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করবার কারণ, ওর খাবারের সঙ্গে উনি তো অত্যন্ত সহজে বিষ প্রয়োগ করতে পারতেন। কিন্তু ওরই বা কী স্বার্থ? অনেক কিছু হতে পারে, অতটা গভীরভাবে চিন্তা করবার অবকাশ আমি পাইনি। কিছুদিন পূর্বে কি একটা বিষয় নিয়ে মনোরমা দেবীর সঙ্গে মায়াদেবীর মনোমালিন্য হয়েছিল না? হয়তো সেটাই শেষ পর্যন্ত রেষারেষিতে পরিণত হয় এবং ক্রুদ্ধ হয়েই তিনি এভাবে মনোরমা দেবীকে হত্যা করেন। কিন্তু এত সহজে হত্যা করা কি সম্ভব? অন্য কারণও থাকতে পারে। যথা, পোস্টমর্টমের ফলে জানা গেছে যে মৃত্যুর সময়ে মনোরমা দেবী অন্তঃসত্ত্বা ছিলেন। আশ্চর্য! কথাটা অমল এমনভাবে বলল যে আকাশ থেকে বজ্রপাত হলেও সে বোধহয় এতটা চমকে উঠত না। আপনি তো কিছুদিন পূর্বে মনোরমা দেবীকে বিয়ে করবেন বলে স্থির করেছিলেন, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু তারপরে হঠাৎ বিয়ে করলেন না কেন? সে অনেক কথা দীপকবাবু, সেসব কথা আমাদের আলোচনার বাইরে থাকা উচিত। কিন্তু আমাদের প্রয়োজনের গণ্ডির মধ্যে সেটা এখন এসে পড়েছে অমলবাবু। সংক্ষেপে বলতে গেলে কাকার ঘোরতর আপত্তি এর প্রধান কারণ। বিধবা বিবাহে সমর্থন জানালে পরিবারের ঐতিহ্য বিনষ্ট হবে, এই ধারণাই ছিল তার মনে। তাই তিনি আপত্তি জানিয়ে বলেন যে আমি যদি তার কথা না মানি এবং জোর করে বিয়ে করতে চাই, তাহলে আমি তার কাছ থেকে আর কোনো সাহায্যই জীবনে পাব না। সেটা কতদিন আগে? প্রায় 1 বছর। তারপর কি মনোরমা দেবীর প্রতি আকর্ষণ আপনার কমে এসেছিল অমলবাবু? না। তাহলে কাকার কথাটাই শেষ পর্যন্ত মেনে নিলেন কেন? সত্যি কথা বলতে গেলে নিজের পায়ে দাঁড়াবার মতো অর্থ উপার্জন করবার চেষ্টায় ছিলাম আমি। মনোরমা আমাকে পূর্বে কয়েকবার বলেছিল যে আমি যেন তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাই, কিন্তু আমি তার সে কথা মেনে নিতে পারিনি। আমি বলেছিলাম যে সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে এভাবে পালিয়ে না গিয়ে কিছুদিন পরে উপযুক্ত অর্থ উপার্জন করবার ব্যবস্থা করে তারপরে আমরা অন্যত্র চলে যাব। কিন্তু এখন যদি প্রমাণিত হয় যে মনোরমা দেবী যে অন্তঃসত্ত্বা হয়েছিলেন এবং অবশেষে যেভাবে প্রাণ হারিয়েছেন, তার জন্যে দায়ী হচ্ছেন আপনি? অমল কোনো উত্তর দিল না। দীপক বলে চলল, এ কথা তো আপনি স্বীকার করতে বাধ্য যে আপনি তার প্রতি আকৃষ্ট ছিলেন। সাক্ষ্য প্রমাণেও সেই কথাই স্বীকৃত হবে। আপনি ছাড়া অন্য কেউ তার প্রতি আকৃষ্ট ছিলেন এমন প্রমাণ পাওয়া যাচ্ছে না। তারপর দেখুন, তিনি যে অবস্থায় পড়ে যেভাবে মৃত্যুবরণ করলেন, এতে আপনার উপরেই সন্দেহটা এসে পড়ে নাকি? এর উত্তরে আমার কিছু বলবার নেই দীপকবাবু। কিছু না?
না। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি মনোরমা দেবীর হত্যার মূলে আছেন, অর্থাৎ আপনি তাকে হত্যা করেছেন। মনোরমা দেবীকে বিয়ে করবার ইচ্ছা আপনার আদৌ ছিল না। তিনি হঠাৎ যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন তখন আপনি নিজের বিপদ বুঝতে পারেন। আপনি দেখলেন যে তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় আপনার নেই। কি বলেন অমলবাবু? হ্যাঁ, আমি মনোরমাকে হত্যা করেছি দীপকবাবু, আমিই তাকে হত্যা করেছি। কথাটা শেষ করে উত্তেজিতভাবে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে অমল। তার সারা ভঙ্গির মধ্যে যেন বিশ্বের ব্যর্থতা পুঞ্জীভূত হয়ে উঠেছে। চোখ দুটো তার অশ্রু ভরে টলমল করতে থাকে। অমলের দিকে চেয়ে দীপকের ঠোঁটে ফুটে ওঠে অদ্ভুত একটা রহস্যের হাসি। বিনয়ের সঙ্গে কথা হচ্ছিল ভজহরিবাবুর। ভজহরিবাবু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে কি যেন সব চিন্তা করছিলেন। হঠাৎ বিনয় তাকে প্রথমে প্রশ্ন করে বসল, আপনি এই খুনের তদন্ত ব্যাপারে কতদূর অগ্রসর হলেন ভজহরিবাবু? ভজহরিবাবু মৃদু হেসে বললেন, বেশি দূর নয়। সে কি? হ্যাঁ, খুনি কে তা এখন আমরা স্থির করতে পারিনি। তবে তদন্তের ফল হলো কি? খানিকটা এগিয়েছি মাত্র। কিসের উপর নির্ভর করে? সন্দেহ এবং প্রমাণের উপর নির্ভর করে। দুটোই আমাদের তদন্ত ব্যাপারে কিছু কিছু সাহায্য করেছে। ধন্যবাদ, কিন্তু সন্দেহটা ঠিক কার উপর? মাপ করবেন, সেটা বলতে আমার বাধা আছে। বেশ, তবে এটা নিশ্চয়ই জানেন যে পুলিশ মর্গের রিপোর্টে যে যে তথ্য প্রকাশ পেয়েছে তাতে কেসটা বেশ জটিল হয়ে উঠেছে। তাই নাকি? কি কি তথ্য আবার প্রকাশ পেল? ও, সেগুলো জানেন না বুঝি? না, জানবার সৌভাগ্য হয়নি এখনো। বেশ, তাহলে শুনুন। প্রথম তথ্য এই যে আমরা জানতে পেরেছি পিঠের ওই ছোট ক্ষতস্থানে বিষ প্রয়োগে মনোরমা দেবীর মৃত্যু হয়নি। তবে ওটা একটা ভাওতা মাত্র। সে কি? হ্যাঁ, তার পেটে যে বিষ পাওয়া গিয়েছে তাতে বোঝা যায় যে খাবারের মাধ্যমেই বিষ প্রয়োগ করা হয়েছিল। আশ্চর্য। হ্যাঁ, আরও একটা সংবাদ শুনবার জন্য প্রস্তুত থাকুন বিনয়বাবু। মনোরমা দেবী মৃত্যুর সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন। সো স্ট্রেঞ্জ। হ্যাঁ, এমনই আরও কত আশ্চর্যজনক ব্যাপারই না পৃথিবীতে ঘটে থাকে। আমরা তার কতটুকু খবর রাখি বলুন? তা তো বটেই, তবে যতদূর আমরা জানতে পারি তাতেই আমরা সেটাকে আশ্চর্যজনক বলে ভূষিত করি। যাক, এবার খুনি যে কে সে সম্বন্ধে আপনি নিশ্চয়ই একটু সাহায্য আমাকে করতে পারবেন। কিন্তু এ দুটো তথ্য জানা সত্ত্বেও যদি বলি খুনি যে কে তা এখনও আমার ধারণার বাইরে রয়েছে, তা হয় না বিনয়বাবু। তাহলে আমি বলবো ওর দ্বারা আপনি সত্যের অপলাপ করছেন। হয়তো তাই, কিন্তু এর বেশি আপাতত আমার পক্ষে বলা সম্ভব নয়। বেশ, বলতে আপনাকে হবে না। আপনি এটা বলবেন কি, কে মনোরমা দেবীর সঙ্গে বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা স্থাপন করেছিল? সেটা ঠিক না। না, এভাবে আসল সত্যকে চাপা দেবার চেষ্টা অত্যন্ত অন্যায় বিনয়বাবু। কেন? আপনি জানেন কিছুদিন আগে পর্যন্ত অমলবাবুর সঙ্গে মনোরমা দেবীর যে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল সেটা আমাদের অজানা নেই। সেরকম ঘনিষ্ঠতা এক পরিবারের যে কোনো একজনের সঙ্গে অপরজনের থাকতে পারে। তা অবশ্য সত্যি, কিন্তু এক্ষেত্রে মনোরমা দেবীর সঙ্গে অমলবাবুর বিয়ের কথা পর্যন্ত হয়েছিল সে খবর আমরা রাখি। ও, দীপকবাবুর মুখে শুনেছেন বুঝি? যেখান থেকেই শুনি ব্যাপারটা গিয়ে শেষ পর্যন্ত সেই একই জায়গায় দাঁড়ায়। ছোট্ট একটা কথার উপরে নির্ভর করে আপনারা এমন তুচ্ছ জিনিসের ভিত্তিতে একটা বিরাট সিদ্ধান্ত গঠন করতে চান যে তা শুনলে যে কোনো সুস্থ লোকের হাসি পাওয়া সম্ভব। কিন্তু ছোট ছোট সিদ্ধান্ত ধরে অগ্রসর না হলে তো অন্ধের মতো ঘুরে বেড়াতে হয়। ভুল ভজহরিবাবু, একদম ভুল। সত্য কথা বলতে গেলে বলতে হয় যে আপনাদের এই লাইন অফ প্রোগ্রেস অর্থাৎ অগ্রগতির পথটাই হচ্ছে ইতস্তত টুকরো ঘটনার পেছনে অন্ধের মতো ছুটে চলা। এই আর কি। এ কথা বলছেন কেন? বলছি এই জন্যে যে কে খুনি তা আমরা জানি। অর্থাৎ আমি জানি যে খুনি কে। খুনি স্বয়ং ঠিক আপনার সামনে বসে। আমি মনোরমা দেবীকে খুন করেছি। সুতরাং আপনার এই সমস্ত লাইন অফ প্রোগ্রেসটাই মিথ্যা পথ ধরে হচ্ছে নাকি? কিন্তু এভাবে আপনি নিজেকে খুনি বলে স্বীকার করলেও বা লাভটা এমন বেশি কি হলো? আমরা তো যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। উপযুক্ত প্রমাণ না পেলে আমরা স্বীকার করতে বাধ্য নই যে আপনি খুনি। এমনকি আপনি নিজ মুখে তা স্বীকার করলেও নয়। সে আপনি যে পদ্ধতি অনুযায়ী তদন্ত করুন না কেন, শেষ পর্যন্ত আমি প্রমাণ করবই
যে আমি প্রকৃত খুনি। সুতরাং অনর্থক আর মিথ্যার পেছনে অন্ধর মতো ঘুরে বেড়িয়ে লাভ কি হবে আপনার? কথা শেষ না করেই হঠাৎ কথার মধ্যে অহেতুক ছেদ টেনে ঘর ছেড়ে বেরিয়ে যায় বিনয়। ভজহরিবাবু অবাক হয়ে শুধু ভাবতে থাকেন এই অদ্ভুত তদন্তের শেষ হবে কোথায়। ৮ ঈশানবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে ভজহরিবাবু লক্ষ্য করলেন যে দীপকের মুখ অহেতুক গম্ভীর। তার থমথমে মুখের দিকে চেয়ে ভজহরিবাবু কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলেন না। সে যেন চিন্তিত মনে কি এক গভীর ভাবনার অতলে ডুব মেরেছে। এক সময় ভজহরিবাবু হঠাৎ বলে ফেললেন, বিনয়বাবু নিজেকে খুনি বলে স্বীকারোক্তি করেছেন দীপকবাবু। দীপক তার কথা শুনে বলল, এতে লাভটা আর কি হলো বলুন তো? এদিকে অমল আমার কাছে একটু আগেই বলল যে সেই হচ্ছে আসল খুনি। ভজহরিবাবু হেসে বললেন, এরকম ঝামেলায় তো মশাই এর আগে জীবনে কখনো পড়তে হয়নি। দীপক হেসে বলল, যাক, এবার নতুন একটা অভিজ্ঞতা লাভ হলো তো। হাজার হোক, তারও একটা মূল্য অবশ্যই আছে। ভজহরিবাবু বললেন, কিন্তু এদিকে তদন্তের কি যে ছাই মাথামুন্ডু হচ্ছে কিছুই বুঝছি না। দীপক রসিকতার সুরে বলল, দাঁড়ান, আগে বাড়ির বাকি কজন লোকও এই সঙ্গে নিজেদের খুনি বলে স্বীকার করুক, তারপর যা হয় চেষ্টা করা যাবে। ভজহরিবাবু বললেন, হ্যাঁ, মায়াদেবী, বিনয়বাবু আর অমলবাবু তো হলো, এবার বাকি সকলেও অমনই করবে নাকি? দীপক বলল, আশ্চর্য নয়, কিন্তু কি ওদের স্বার্থ? স্বার্থ কিছু নয়, শুধু পরার্থ। সে কি? হ্যাঁ, একজন অপরকে বাঁচাবার জন্যে নিজের ঘাড়ে দোষটা গ্রহণ করছে, আরেকজন আবার তাকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। এমনি সব কাণ্ডকারখানা চলছে আর কি। সে তো মশাই বড় গোলমেলে ব্যাপার। এক্ষেত্রেও তেমনই গোলমেলে বলেই আপনার মনে হচ্ছে নাকি? কতকটা তো বটেই। তাহলে শেষ পর্যন্ত কি দেখা যাবে অপরাধী কেউই নয়? না, অতটা আশা আমি অবশ্য করি না। খুনি যে কেউ একজন নিশ্চয়ই আছে, কিন্তু আমরা তার কাছে গিয়ে ঠিকমতো পৌঁছতে পারিনি। তবে শীঘ্রই যে পারবো সে আশা রাখি। এদের তিনজনের মধ্যেই কি কেউ খুনি? সেটাও অসম্ভব নয় ভজহরিবাবু। তাহলে শেষ নির্ভর করছে আমাদের নিজেদের তদন্তের উপরই। ওদের স্বীকারোক্তিগুলো কোনো কাজেই আসছে না। সে তো বুঝতেই পারছেন। তাহলে তো এখনও কিছুদিন দেরি হওয়া সম্ভব। খুব বেশি নয়, কেননা কাছাকাছি আমরা এসে গেছি। সে কি? আপনি এখনও কিছুই আন্দাজ করতে পারেননি নাকি? আমি ভাবছিলাম বোধহয় মায়াদেবীর ভাই ওই অবনীবাবুই এই ব্যাপারে লিপ্ত। না মশাই, আপনি এতগুলো লোক ফেলে রেখে শেষ পর্যন্ত কিনা ওই অবনীবাবুর পেছনেই ধাওয়া করলেন। কিন্তু ওই তিনজন যারা স্বীকারোক্তি করেছেন তাদের কাউকে কিন্তু অপরাধী বলে মনে হয় না আমার। কি করি, অগত্যা অবনীবাবুর নাম করেছিলাম, এই আর কি। হো, আপনি তাহলে পারমিউটেশন কম্বিনেশন করছেন বোধহয়। না, আপনার দ্বারা এভাবে রহস্যের কিনারা কোনো দিনই হবে বলে মনে হচ্ছে না আমার। আচ্ছা চলি ভজহরিবাবু। থানার কাছে এসে দীপক গাড়ি থেকে নেমে পড়ে। ড্রাইভার গাড়ি চালিয়ে দিলে দীপক পেছনের দিকে ফিরে তাকিয়ে মৃদু হেসে আপন মনে বলে, ও, এখনও আপনি বহু দূরে পড়ে আছেন। ধীরে ধীরে সে আপন মনে পথ দিয়ে এগিয়ে চলে। ৯ আপনি তাহলে আমাকে একথাই বিশ্বাস করতে বলেন যে মনোরমা দেবীর হত্যা সংক্রান্ত ব্যাপারের কোনো কিছুই আমার জানা নেই? দীপক প্রশ্ন করে রায় সাহেব ঈশান মিত্রের দিকে চেয়ে। ঠিক ওই কথাই বলতে চাই আমি। ঈশান মিত্রের কথাগুলো কেমন যেন অপ্রতিভ বলে মনে হয়। ঘরের মধ্যে মুখোমুখি এরা দুজন। ঈশান মিত্রের নিজের শয়নকক্ষ এটা। হালকা হাওয়ায় দরজার পর্দাটা কাঁপছিল। বাইরের কোলাহল থেকে দূরে এ ধরনের একান্ত সান্নিধ্যে বসে দীপক যে তাকে এভাবে প্রশ্ন করতে পারে, এ ধারণা বোধহয় ঈশান মিত্রের ছিল না। তাই তিনি এভাবে অপ্রতিভ হয়ে পড়েছিলেন। একটু হেসে দীপক আবার বলে চলে, এ কথাটা আমি জানি ঈশানবাবু, যে কেউ যা কিছুই বলুক না কেন, আপনি শেষ বয়সে আবার বিয়ে করেছেন অন্য কোনো কারণেই নয়, একরকম বলতে গেলে বাধ্য হই। সে কি? ঈশান মিত্র যেন চমকে উঠলেন। হ্যাঁ ঈশানবাবু, ভয় নেই। আমি কথাটা অন্য কারো কাছে প্রচার করব না যে বিয়ের আগেই আপনার সঙ্গে মায়াদেবীর পরিচয় ছিল। কিন্তু তুমি কি করে তা জানলে দীপক? ডিটেকটিভদের অনেক কিছুরই খোঁজ রাখতে হয় ঈশানবাবু। থাক সে কথা। আপনি মায়াদেবীকে কেন বিয়ে করেছিলেন তা জেনে এই খুনের ব্যাপারে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার স্ত্রী ভাগ্য যে ভালো সেটা আমিও স্বীকার করছি। তোমার এ কথার কোনো মানেই হয় না। ঈশান মিত্র এবার যেন মরিয়া হয়ে ওঠেন। অনর্থক উত্তেজিত হবেন না ঈশানবাবু। আমার প্রশ্ন এই যে
অমলবাবুর সঙ্গে মনোরমা দেবীর ঘনিষ্ঠতা কত দূর ছিল? এ প্রশ্নের কোনো প্রয়োজন আছে বলে তো মনে হচ্ছে না আমার। আছে ঈশানবাবু, নিশ্চয়ই আছে। পুলিশের রিপোর্টে প্রকাশ পেয়েছে যে মনোরমা দেবী মৃত্যুর পূর্বে অন্তঃসত্ত্বা ছিলেন। সে কি? ঈশানবাবুর মুখ যেন পাংশুবর্ণ ধারণ করে। শেষ পর্যন্ত অমল তাহলে এভাবে... যাক, সে সম্বন্ধে পরে ভেবে দেখব আমরা। আপনি কি দয়া করে মনোরমা দেবীর একখানা ভালো ফটো দিতে পারেন আমাকে? একটু প্রয়োজন আছে। ও হ্যাঁ, এক্ষুনি এনে দিচ্ছি। ঈশানবাবু ঘর ছেড়ে বেরিয়ে যান। দীপক এতক্ষণ যেন এই সুযোগই খুঁজছিল। দ্রুত এগিয়ে গিয়ে একটা সবখোল চাবি বের করে ড্রয়ারগুলো খুলে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা ড্রয়ারে সে দেখতে পেল ঈশান মিত্র বিশ্রী কতগুলো অশ্লীল ছবি জমিয়ে রেখেছেন। এ ধরনের একজন প্রৌঢ়ের এই বিকৃত রুচির পরিচয় পেয়ে দীপকের মনটা ঘৃণায় রি রি করে উঠল। ড্রয়ারগুলো বন্ধ করে দীপক কি যেন ভাবছিল। এমন সময় প্রবেশ করলেন ঈশান মিত্র। এই নাও মনোরমার ফটো। দীপক ফটোটা হাতে নিয়ে বলল, আচ্ছা চলি ঈশানবাবু, অনর্থক আপনাকে কিছুটা বিরক্ত করে গেলাম। না না, সে কি, তুমি বাবা যেদিন ইচ্ছে হবে এখানে আসবে। মনোরমার হত্যাকারীকে খুঁজে শীঘ্র বের করো, এই আমি চাই। হ্যাঁ, সে তো প্রায় একরকম হয়েই গেছে ঈশানবাবু। আমি দারোগা ভজহরিবাবুকে নিয়ে আসবো কাল সন্ধ্যার সময়। আপনাদের বাড়ির সকলকেই সেদিন হলঘরে গিয়ে উপস্থিত হতে হবে। সকলের সামনে সেদিন হত্যাকারীকে ধরিয়ে দেব। তোমার কার্যপদ্ধতি দেখে সত্যি আমি আনন্দিত হলাম দীপক। আশা করি তুমি অবশ্যই সফল হবে। দীপক মৃদু হেসে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঈশানবাবু তার গমন পথের দিকে চেয়ে থাকেন এক দৃষ্টে। বাড়িতে ফিরে এসে দীপক সবে একটু বিশ্রাম নিচ্ছে, এমন সময় ফোনটা বেজে উঠল সশব্দে। হ্যালো, কে? দীপক রিসিভারটা তুলে ধরে প্রশ্ন করল। চিনতে পারবেন না? কণ্ঠস্বরটা কেমন যেন বিকৃত বলে মনে হলো। কি চাই? এক্ষুনি ঈশান মিত্রর বাড়ির তদন্ত থেকে সরে দাঁড়াবেন কিনা জানতে চাই। আপনি কে সেটা শুনে না হয়... আমি আপনার শুভেচ্ছার্থী বন্ধু। এখনও সময় আছে, এবং সময় থাকতে সরে দাঁড়ালে উপযুক্ত পারিশ্রমিক... সেই অঙ্কটা কত? 2000। ধন্যবাদ। তাহলে কি ব্যবস্থা করলেন? চিন্তা করে দেখছি। এই আমার শেষ সাবধান বাণী দীপক চ্যাটার্জি, মনে থাকে যেন। দীপক কোনো উত্তর না দিয়ে রিসিভারটা নামিয়ে রাখে। 10। ভজহরিবাবু দীপকের কথা শুনে এমন চমকে উঠবেন এ কথা দীপক আগে বুঝতে পারেনি মোটেই। আপনি তাহলে বলছেন যে খুনি কে তা আপনি ঠিক বুঝতে পেরেছেন দীপকবাবু? ভজহরিবাবু প্রশ্ন করলেন। মৃদু হেসে দীপক বলে, অবশ্যই। আর আজ সন্ধ্যায় আপনি যদি দয়া করে আমার সঙ্গে চলেন, আপনাকে হাতে হাতে ধরিয়ে দেব। অসম্ভব। পৃথিবীর অনেক কিছুকেই বাইরে থেকে অসম্ভব বলে মনে হয় ভজহরিবাবু। তাহলে কি আপনি বলতে চান যে আপনি ভোজবিদ্যা জানেন? অর্থাৎ? আমি মশাই এতদিনেও খুনি তো দূরের কথা, কারোর টিকির সন্ধান পেলাম না, আর আপনি বলেন কিনা একেবারে খুনির সন্ধান বের করে বসে আছেন। আমি সত্যি কথাই বলছি কি না আমার সঙ্গে গেলেই টের পাবেন। যাক, এখন বাজে 5:30। চলুন আমরা রওনা দিই। হ্যাঁ, আপনি আপনার রিভলভারটা সঙ্গে নিতে ভুলবেন না ভজহরিবাবু। আজ কিন্তু যে কোনো বিপর্যয় ঘটতে পারে। সে কি? বুঝতেই পারছেন, এখন পর্যন্ত খুনি বেশ নিশ্চিন্ত আছে। শেষ মুহূর্তে যদি বুঝতে পারে যে আমরা তাকে ঠিক চিনতে পেরেছি, তাহলে সেই চরম মুহূর্তে সে সব কিছুই করে বসতে পারে। তা তো বটেই। তাহলে ভেবে দেখুন অস্ত্র নিয়ে তৈরি থাকার প্রয়োজনীয়তা কত বেশি। যাক, মিনিট 15 সময় দিলাম আপনাকে। এর মধ্যে আপনার অস্ত্রটা নিয়ে তৈরি হয়ে এখানে আসুন, আর 2 জন আর্মড পুলিশেরও ব্যবস্থা করুন। ছদ্মবেশে তাদের বাড়ির সামনে রাখতে হবে। এটারও প্রয়োজনীয়তা আমি অনুভব করছি দীপকবাবু। হ্যাঁ, সব দিক থেকে তৈরি হয়ে নিন। ঠিক 6:30টায় আমাদের সেখানে পৌঁছতে হবে। আমি ততক্ষণ ঈশানবাবুকে বাড়িতে একটা ফোন করে দিই। কথা শেষ করেই দীপক টেলিফোনের রিসিভারটা তুলে নিল। ভজহরিবাবু বেরিয়ে গেলেন চরম মুহূর্তের জন্য প্রস্তুত হওয়ার উদ্দেশ্যে। 1 ঘন্টা পর রায় সাহেব ঈশান মিত্রের বাড়িতে পৌঁছে দীপক দেখতে পেল যে বাড়ির সকলে হলঘরে এসে একত্র বসে আছে। স্বয়ং রায় সাহেব ঈশান মিত্র থেকে শুরু করে ছোট ছেলে শঙ্কর পর্যন্ত কেউ বাদ যায়নি। চাকর, দারোয়ান, মালি ইত্যাদি সকলে ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাদের আহ্বান করলেই যে কোনো মুহূর্তে তারা ঘরের মধ্যে প্রবেশ করতে প্রস্তুত। দীপক ভজহরিবাবুর দিকে চেয়ে বলল, আপনি একটু বসুন ভজহরিবাবু,
আমি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি, 2 মিনিটের মধ্যেই ফিরে আসব। দীপক বেরিয়ে গেলে ভজহরিবাবু উঠে দাঁড়িয়ে সকলের দিকে তাকিয়ে জোরে জোরে বললেন, দেখুন, এটা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের মধ্যে মাত্র একজন খুনি, কিন্তু পরপর 3 জন পৃথক পৃথকভাবে স্বীকারোক্তি করেছেন যে তিনি খুন করেছেন। এর ফলে ব্যাপারটার মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠা সহজ ছিল না, কিন্তু গোয়েন্দা দীপকবাবুর আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত আমরা কৃতকার্য হতে সক্ষম হয়েছি। ঘরের মধ্যে নিঃসীম চুপচাপ, প্রত্যেকেই পরস্পরের মুখের দিকে চাইছে। তাদের সেই অবর্ণনীয় উৎকণ্ঠা ভাষায় প্রকাশ করা সত্যি কষ্টকর। ভজহরিবাবু একটু থেমে আবার বলে চললেন, হ্যাঁ, মাত্র একটি অদৃশ্য সংকেতের উপর নির্ভর করে দীপকবাবু শেষ সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছেন। মাত্র একটি সংকেত, আপনারা কেউ এবং আমি পর্যন্ত সেটা অনুমান করতে পারিনি। কিন্তু কি সেই অদৃশ্য সংকেত? সজোরে বলে উঠল ঈশানবাবুর বড় ভাইপো অমল। সেই সংকেতটি হচ্ছে মনোরমা দেবীর নামে কোনো একটি ব্যাংকে 50,000 টাকা জমা পড়েছিল। তারপর মনোরমা দেবীর আকস্মিক মৃত্যুর পর যে টাকাটা জমা দেয় সেটা উইথড্র করে। সে কি? কে সেই লোক? একই ব্যাপার, টাকা জমা কেন? একসঙ্গে এতগুলো প্রশ্ন পরপর বেরিয়ে এলো সকলের মুখ থেকে। প্রত্যেকের ভঙ্গির মধ্যেই ফুটে উঠেছে অদ্ভুত উৎকণ্ঠা আর প্রবল উত্তেজনার ছাপ। ভজহরিবাবু বললেন, টাকা জমা দেওয়ার এই অদৃশ্য সংকেতের উপরে নির্ভর করে দীপকবাবু এগোতে সক্ষম হলেও আমরা এক পাও এগোতে পারিনি, তাই তিনি এসেই সবকিছু ব্যাখ্যা করবেন। কথা শেষ করে ভজহরিবাবু বসে পড়লেন তার চেয়ারে। এভাবে মাঝপথে কথা শেষ করায় সকলের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়ে যে অবস্থায় গিয়ে দাঁড়ালো তা বর্ণনাতীত। সকলের দৃষ্টি দ্বারের দিকে। দীপক চ্যাটার্জি কোথায়? 11। সহস্র রজনীর মোহনিদ্রা হতে জেগে ওঠা রূপকথার রাজকন্যার চোখে মুখে যে অদ্ভুত বিহ্বলতা ফুটে উঠেছিল, ঠিক তেমনি ভাব ফুটে উঠল সকলের চোখে মুখে দীপক চ্যাটার্জির নাটকীয় আবির্ভাবের সঙ্গে সঙ্গেই। ঘরে পা দিয়েই দীপক শুরু করল, আপনারা প্রত্যেকেই যে কী পরিমাণ উত্তেজিত ও উৎকণ্ঠিত তা আমি জানি। ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছেন আপনারা, কিন্তু আপনাদের ধৈর্যের উপরে আরও কিছু আঘাত আমি করব, কারণ প্রথম থেকেই সব কিছু বলতে হবে আমাকে। হ্যাঁ, শুনুন, আপনারা 3 জনে পরপর স্বীকারোক্তি করেছেন নিজেদের খুনি বলে, কিন্তু আমি প্রত্যেককেই পরীক্ষা করে দেখেছি। কিভাবে তা একে একে খুলে বলছি। প্রথমে ধরা যাক মায়াদেবীর কথা। তিনি স্বীকার করেছেন আসল খুনিকে বাঁচাবার উদ্দেশ্যেই। তিনি দোষটা নিজের কাঁধে নিয়েছেন বটে, কিন্তু যে উদ্দেশ্যে এই খুন সেদিক থেকে বিচার করলে তিনি যে নির্দোষ তা সহজে বলা চলে। দ্বিতীয়জন হচ্ছেন বিনয়বাবু। প্রথমটা তার উপরে সন্দেহ হতে পারে বটে, কিন্তু একটু ভাবলেই বোঝা যায় মনোরমা দেবীর সঙ্গে তার এমন কিছু নিবিড়তা ছিল না, তাই ওদিক থেকে তিনি নির্দোষ। তিনি অমলবাবুকে বাঁচাবার জন্যেই এভাবে খুনের বোঝা কাঁধে নিয়েছেন। কিন্তু বিনয়বাবু, দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আপনার এই অনুমান ভুল। অমলবাবু আসল খুনি নন। সব দিক থেকে যদিও সন্দেহটা তার উপরে গিয়েই পড়ে। কথা বলতে বাধ্য হচ্ছে যে প্রথমে আমিও অমলবাবুকেই দোষী সাব্যস্ত করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে মনোরমা দেবীর অবৈধ সন্তানের পিতা হচ্ছেন আপনি। কিন্তু সেই সন্দেহ থেকে আপনি মুক্তি পেলেন যখন ওই ব্যাংকে 50,000 টাকা জমা দেবার সংকেতকে অনুসরণ করলাম আমি। মায়াদেবীর ভাই অবনীবাবুও নির্দোষ, কারণ তার এতে কোনো স্বার্থ নেই। এবার আসা যাক আসল খুনির ব্যাপারে। আসল খুনি সব দিক থেকেই সবার ধারণার বাইরে ছিল। সেই ছিল মনোরমা দেবীর অবৈধ সন্তানের পিতা। মনোরমা দেবী তাকে ভয় দেখান যে 50,000 টাকা তার নামে জমা না দিলে তিনি তার মুখোশ খুলে ধরবেন। মনোরমা দেবীর ইচ্ছা ছিল এই টাকাটা নিয়ে তিনি কাশীর পথে পা বাড়াবেন। আত্মীয় সংস্রব থেকে দূরে তার শেষ জীবন কাটাবার ইচ্ছা ছিল। কিন্তু খুনি দেখল কাশীতে গিয়েও যদি মনোরমা দেবী তাকে নিস্তার না দেন। তাছাড়া এভাবে ব্ল্যাকমেল করার সুবিধা অনেক। দূর দেশে গেলে, অর্থাৎ খুনির হাতের বাইরে গেলে প্রায়ই এইভাবে ভয় দেখিয়ে টাকা নেওয়া যাবে। খুনি তাই দেখল যে আসলে 50,000 টাকা দিয়েও সে একেবারে নিস্তার পাচ্ছে না, বরং হাতের বাইরে গেলে আরও অসুবিধা বাড়বে। তাই সে প্রথমে মনোরমা দেবীর নামে 50,000 টাকা জমা দিল বটে, কিন্তু সুযোগ মতো তার কাশী যাত্রার আগে নিপুণ কৌশলে খাদ্যের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করল, যাতে সন্দেহটা অন্যের উপরে পড়ে। এই উদ্দেশ্যে সে তার পিঠে ক্ষত সৃষ্টি করল আর ভাঙা অ্যাম্পুল ফেলে রাখল। স্টপ ইট, বন্ধ করো।
চিৎকার করে কথাগুলো বলে উঠে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়লেন রায় সাহেব ঈশান মিত্র। হাতে তার একখানা দামি অটোমেটিক রিভলভার চকচক করছে দেখা গেল। দীপকের দিকে লাফ দিয়ে পড়লেন তিনি। দীপক এর জন্য প্রস্তুত ছিল। সে মেঝের উপর শুয়ে পড়ল। কুড়ুম! তীব্র শব্দ আর প্রচুর ধোঁয়া। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে দালানে বিদ্ধ হল। ভজহরিবাবু এতক্ষণ সুযোগ খুঁজছিলেন। তিনি রায় সাহেব ঈশান মিত্রের হাতটা চেপে ধরে রিভলভারটা কেড়ে নিলেন। তারপরেই তীব্র একটা ঘুষি এসে আচমকা পড়ল ভজহরিবাবুর নাকে। তিনি ছিটকে পড়তেই ঈশানবাবু এক লাফে ঘর থেকে বেরিয়ে ছুটলেন দোতলার দিকে। দীপক আর ভজহরিবাবু ছুটলেন পেছনে পেছনে। কিন্তু তাকে ধরবার আগে তিনি দোতলা পেরিয়ে গিয়ে উঠলেন 3 তলার ছাদে। সেখান থেকে প্রশস্ত রাজপথের উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। দীপক আর ভজহরিবাবু উপর থেকে নেমে রাস্তায় এসে দেখতে পেলেন রায় সাহেব ঈশান মিত্রের মাথার খুলির একটা অংশ ভেঙে গেছে। বাঁ পা, ডান হাতের অবস্থাও প্রায় তাই। তখনই তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হলো। ঘণ্টা 4-5 পরেই রায় সাহেব ঈশান মিত্রের মৃত্যু হল। তার পরিবারের সকলে দীপক আর ভজহরিবাবুকে অনুরোধ করলেন পারিবারিক এই ব্যাপারগুলো সাধারণের কাছে প্রকাশ না করতে। দীপক আর ভজহরিবাবু অনুরোধ রক্ষা করলেন। পরদিন প্রত্যেকটি সংবাদপত্রে শোক সংবাদের স্থানে তাই ছাপা হল, রায় সাহেব ঈশান মিত্রের শোচনীয় অপমৃত্যু। 3 তলার ছাদ হইতে অকস্মাৎ পা পিছলাইয়া রাস্তায় পড়িয়া রায় সাহেব ঈশান মিত্র মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে 4-5 ঘণ্টা পরেই তাহার মৃত্যু হয়। আমরা তাহার শোক সন্তপ্ত পরিবারবর্গকে সান্ত্বনা জানাইতেছি। এই ঘটনার পর দীপক ঈশানবাবুদের বাড়ি যে 2-1 বার না গেছে তা নয়, কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে কোনো আলোচনাই করেনি সে। শুধু ইন্সপেক্টর ভজহরিবাবু মাঝে মাঝে দীপককে বলেন, সত্যি আপনার তদন্তের ধারাগুলো আমার আজও অদ্ভুত লাগে মিস্টার চ্যাটার্জি। দীপক তার উত্তরে শুধু রহস্যময় হাসি হাসে। গল্পের সমাপ্তি এখানেই। পরপর 3টি পর্বে আপনারা শুনছিলেন স্বপন কুমার রচিত একটি উপন্যাস, গোয়েন্দা ভিত্তিক উপন্যাস অদৃশ্য সংকেত। আপনারা যারা এখনও আগের এপিসোডগুলো শুনেননি তারা শুনে নিতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এমনই আরও চমৎকার গল্প বা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। সবাইকে নতুন কোনো উপন্যাস বা বড় গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।